নজিরবিহীন পাহাড়ি ঢলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রসুয়া সহ নেপালের 3 জেলা। বেড়ে চলেছে লাশের মিছিল। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে নারী শিশু সহ 270 জনের মরদেহ। নিখোঁজ আছেন 28 দেশের প্রায় 1,500 পর্যটক। নেপাল তিব্বত সীমান্ত এলাকায় উদ্ধার কাজ চললেও বিস্তীর্ণ জনপদ কাদা মাটি আর পাথরে চাপা পড়ায় উদ্ধারকারীদের হিমশিম অবস্থা। এই অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। আবারও ক্ষতবিক্ষত হিমালয় কন্যা নেপাল। 2015 সালের ভয়াবহ ভূমিকম্পের 10 বছর পর এবার প্রলয়ঙ্করী পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড দেশটির তিব্বত সীমান্তবর্তী 3 জেলা। মাইলের পর মাইল কেবল ধ্বংসস্তূপ, কাদামাটি আর পাথরে চাপা পড়েছে বাড়িঘর, রাস্তাঘাট সহ সবকিছু। স্রোতের তোড়ে ভেসে গেছে সড়ক, সেতু, বিদ্যুৎ কেন্দ্র। নিশ্চিহ্ন জনপদ জুড়ে এখন কেবল হাহাকার। নেপালের ভুটেগসি ত্রিশুলি নদী হয়ে ভয়াবহ এই আকস্মিক বন্যা আঘাত হানে তিব্বত সীমান্তবর্তী এলাকায়। রসুয়া ও নুয়াকোট সহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে পানির স্রোতের সঙ্গে নেমে আসে বিপুল পরিমাণে কাদা, পাথর সহ ধ্বংসাবশেষ। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে কিছুক্ষণ পরপরই নতুন মরদেহ উদ্ধার করা হচ্ছে। নিখোঁজও আছেন শত শত মানুষ। এখন পর্যন্ত কোনো আমরা বাংলাদেশি কারোর এরকম নিখোঁজ হওয়া বা মৃত্যুর খবর পাইনি। ধ্বংসের মাত্রা এতটাই ভয়াবহ যে বহু এলাকায় এখনো পৌঁছানো যাচ্ছে না। বিদ্যুৎ নেই, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, নেই ইন্টারনেটও। কোথাও পুরো গ্রামই পানির স্রোতে নিশ্চিহ্ন হয়ে গেছে। নেপালি সেনাবাহিনীর প্রায় 2,000 সদস্য স্থল ও আকাশপথে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। হেলিকপ্টারে চলছে আটকে পড়াদের উদ্ধার ও ত্রাণ পৌঁছানোর কাজ। মানুষের প্রাণহানির পাশাপাশি ব্যাপক সম্পদহানি হয়েছে। ত্রিশুলি বাজার পুরোপুরি ভেসে গেছে। বেত্রাবতী বাজার, ঢুঙ্গে ও দেবীঘাট বাজারও নদীর স্রোতে নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন সেখানে মাত্র 4 থেকে 5টি বাড়ি টিকে আছে। প্রথম দিকেই দুর্যোগের পেছনে ভূমিকম্পকে দায়ী করা হলেও পরে অবশ্য তথ্য সংশোধন করা হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে কোনো ভূমিকম্প হয়নি। হিমবাহের একটি বিশাল অংশ ধসে পড়া এবং এর সঙ্গে নেমে আসা পাথর, কাদা ও ধ্বংসাবশেষ থেকেই সৃষ্টি হয় এই বিপর্যয়কর পাহাড়ি ঢল। ভয়াবহ এই মানবিক বিপর্যয় নেপালের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্র জরুরি সহায়তার জন্য $5 লাখ দেয়ার ঘোষণা দিয়েছে। ভারত পাঠিয়েছে 10 টন ত্রাণ সামগ্রী। চীনও সীমান্তের দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, পাকিস্তান, বাংলাদেশ সহ আরো কয়েকটি দেশ সহায়তার আশ্বাস দিয়েছে। জাতিসংঘ জরুরি চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর কথা জানিয়েছে। এদিকে ত্রিশুলি নদীর পানি গান্ডাক নদী হয়ে ভারতের দিকে নেমে আসায় বিহার ও উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। নেপালের পাহাড়ি ঢল ও ভূমিধসে ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুর রানা। যাচ্ছি তার কাছে। রানা, আপনাকে স্বাগত। রানা, আমরা যেমনটি জানি যে নেপালে পাহাড় ধসের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে এবং যে মুহূর্তে আমরা কথা বলছি সেই মুহূর্তে চলছে উদ্ধার তৎপরতা। আপনার কাছে এদের সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন? আলিশা, প্রকৃতির কাছে আমরা যে অসহায় তার একটি প্রমাণ এই নেপালের পাহাড়ি ঢল। আপনি দেখেছেন যে নজিরবিহীন একটি ঢলের মুখোমুখি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ, কারণ তারা সে সময় নেপালে অবস্থান করছিলেন। এর মধ্যে লাশের সারি আমরা দেখছি, প্রতিনিয়ত বাড়ছে লাশের সংখ্যাও। আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে নেপালে আমাদের একজন আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই, পরিবেশ কর্মী আহসান রনি। তার সঙ্গে একটু সরাসরি কথা বলতে চাই। রনি, যদি বলি যে নেপালের এই পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলায় নেপাল সরকারের পদক্ষেপ যদি আমাদেরকে একটু সংক্ষেপে জানাতেন, তারা আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছে? থ্যাংক ইউ। নেপাল এই গতকাল ঘটনার পর থেকে নেপাল সরকার পক্ষ থেকেই আসলে মেইন উদ্যোগগুলো নেওয়া হয়েছে, কারণ এমন দুর্গম জায়গাগুলোতে আসলে বিষয়ে বন্যার ঘটনা ঘটেছে যেখানে আসলে সাধারণ জনগণ বা ইভেন যারা পরিবেশ কর্মী আছে, দুর্যোগ নিয়ে কাজ করেন, তারাও কিন্তু পৌঁছাতে পারবেন। তো সেই জন্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা
ডিভিশন আলাদা করে দেওয়া হয়েছে। এখানে মেডিকেল ডিভিশন আলাদা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান যারা দেখা গেলো মেডিকেল নিয়ে কাজ করে তারা সরকারের ওই পার্টে যোগাযোগ করতে বলা হয়েছে। আরেকটা বিষয় বলা হচ্ছে যে মেনলি রিলিফের থেকে মেনলি আর্থিক সহায়তা যদি সরকারকে প্রদান করা হয়, তো সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো সার্কুলেট করা হচ্ছে। সরকার দুটো অনলাইন ট্রানজেকশন কিউআর কোড সার্কুলেট করে দিয়েছে, সেখানের মাধ্যমে জনগণ সাহায্য সহযোগিতা পাঠাতে পারছে। আবেদন প্রত্যেকটা বিষয়ে সরকার আলাদা আলাদা ডিভিশন তৈরি করে দিয়েছে। তো এরপরে সেইভাবে মূলত তাদের যে বিভিন্ন দিক থেকে যে সাপোর্ট গুলো আসছে সেগুলোকে তারা সার্কুলেট করছে। আরেকটা বিষয় একটু জানাবেন, তা হলো যে আমরা অনেকটাই নিশ্চিত যে বাংলাদেশি কেউ সেখানে আটকা পড়েনি, তারপরে এমন কোনো তথ্য কি আপনার কাছে আছে কিনা, বাংলাদেশি কোনো কেউ আটকা পড়েছে বা নিখোঁজ হয়েছে এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? হ্যাঁ, আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন আসেনি, তবে এখনো বলা হচ্ছে যে প্রায় 100 উপরে মানুষজন নিখোঁজ, যাদের পরিচয় এখনো জানা যায়নি। আবার এখানে অনেক যারা রেজিস্টার্ড গভর্নমেন্টের কাছে রেজিস্ট্রেশন করে ওই এরিয়াতে গিয়েছেন তাদের কথা জানা গিয়েছে বা তাদের লিস্টটা এসছে সরকারের কাছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই ওইভাবে প্রপার রেজিস্ট্রেশন ছাড়াও ওই এরিয়াতে ট্রেকিং করতে চলে যান। তো সেই ক্ষেত্রে কেউ আছে কিনা এখনো বলা যাচ্ছে না, তবে এখন পর্যন্ত কোনো এরকম ঘটনা শোনা যায়নি যে বাংলাদেশি কেউ আটকা পড়েছে। আরেকটা বিষয় একটু বলবেন যে আমরা নেপাল নিয়ে মানে জানতে পারছি, তিব্বতের ঘটনাটা যদি একটু সংক্ষেপে বলেন। তিব্বতেও তো অনেকেই নিখোঁজ আছে, অনেকেই হতাহতের খবর আমরা পাচ্ছি, সেখানে কি বাংলাদেশি থাকার সম্ভাবনা আছে কিনা? সরি, আবার একটু যদি বলতেন। তিব্বতের ওই পাশে যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপেও বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক আটকা পড়েছেন, সেখানে কি বাংলাদেশি থাকার সম্ভাবনা আছে কিনা? সেখানে আছে, এটা আমরা অলরেডি খবর পেয়েছি যে আটকা পড়েছে এরকম খবর পাইনি, তবে এটা আমরা জানতে পেরেছি যে ওখানে একটা ট্রাভেল গ্রুপ অলরেডি এখানে গিয়েছেন, তবে তারা সেফ আছেন যতদূর আমরা শুনেছি, এবং তারা মূলত ট্রাভেলের উদ্দেশ্যে তিব্বতে গিয়েছেন। এবং তিব্বতের আসলে যে পার্টে ভূমিধস বা বন্যার ঘটনা ঘটেছে সেটা তো একদমই নেপালের বর্ডার পার্টে। তো আমাদের যারা বাংলাদেশিরা আছেন তারা এই পার্টে তারা আসলে সেফ আছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আলিশা, আমরা সরাসরি নেপাল থেকে শুনছিলাম সেখানকার সবশেষ পরিস্থিতি। একটু আগে বলছিলাম লাশের সারির কথা, আমাদের কাছে আরো কিছু তথ্য আছে, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু অনেক মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেই সংখ্যাটা বারবার বাড়ছে, আপনি যেটা একটু আগে বলছিলেন যেমনটি। আরেকটি বিষয় দেখেন, একটু শুরুতেই বলছিলাম আমি যে প্রকৃতির কাছে অসহায় নেপাল। আপনি দেখেছেন হয়তো কালকের ভিডিওটি, যে মানে হলিউডের কোনো সিনেমাকেও এটা হার মানিয়েছে যে দৃশ্য আমরা দেখেছি। দেখেন, নিখোঁজ 28 দেশের পর্যটক, প্রায় 1500 পর্যটক সেখানে নিখোঁজ আছেন এই মুহূর্তে, এবং বেশিরভাগই ভারতীয়। এবং আরেকটা বিষয় আমি একটু যুক্ত করতে চাই, সরকার থেকে কিন্তু বলা হচ্ছে যে এই লাশের মিছিল কিন্তু বেড়েই চলেছে এবং এই সংখ্যাটি কিন্তু এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না, যত সময় গড়াচ্ছে ততই বেড়ে চলেছে। জি, আরেকটা বিষয় হচ্ছে যে নেপালের অবস্থান যেখানে, যে ভারত এবং চীনের মাঝামাঝি জায়গায়, এই দুটি কিন্তু কার্বন নিঃসরণকারী দেশ। তো এই কারণে কিন্তু পরিবেশবিদ যারা আছেন তারা কিন্তু বলছেন যে এটা একটি প্রভাব পড়তে পারে, জলবায়ু পরিবর্তনের কারণে হতে পারে, এমনটি হয়েছে। হতে পারে না, আপনি যদি বলেন যে এটা জলবায়ু পরিবর্তনের কারণেই এই ঘটনাটা ঘটেছে। আপনি দেখেন যে প্রথমে বলা হয়েছিল ভূমিকম্পের কথা, কিন্তু পরবর্তীতে এটা এসেছে যে হিমবাহ যে ধস, সেই ধসের কারণে ভূমিধসের কথা বলা হচ্ছে, যে নদীর পানি আটকা ছিল, সেই পানিটা একসাথে যখন বেরিয়ে আসে তারপরে কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি। এবং বিজ্ঞানীরা কিন্তু বলছেন যে এই হিমবাহ, নেপালের হিমবাহ কিন্তু যত দ্রুত গলার কথা তার থেকে আরো দ্রুত কিন্তু এখন গলছে এই জলবায়ু পরিবর্তনের কারণে। আরেকটা বিষয় দেখেন, ধ্বংসস্তূপে চাপা কিন্তু পুরো জনপদ। আপনি জানেন যে মাইলের পর মাইল এলাকা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বেশ কিছু গ্রাম একদম তলিয়ে গেছে বলা যায়। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে কারণ অনেক সেতু ধসে পড়েছে আমরা দেখেছি। আপনি জানেন যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ, এর মধ্যে কিন্তু বাংলাদেশও আছে। ভারত অলরেডি সহায়তা তারা পাঠিয়ে দিয়েছে সেখানে, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন, রাষ্ট্রপতি থেকে শুরু করে সবাই কিন্তু শোকও জানিয়েছে। এবং তারা বলছে যে যে কোনো ধরনের সহায়তা করতে তারা প্রস্তুত, তারা সবসময় প্রস্তুত। আরেকটি বিষয় দেখেন,
এই নেপালের পানিটা ভারতের দিকে কিন্তু নেমে যাচ্ছে, যার কারণে ভারতের দুইটি রাজ্য, একটি বিহার এবং একটি উত্তরপ্রদেশ, এই দুই রাজ্যেই বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এবং আপনি দেখেন যে নেপালেও কিন্তু যারা আটকা পড়েছে তারা বেশিরভাগই এই ভারতীয়। আমরা এই বিষয়ে একটু জানার জন্য বা আমাদের কলকাতার যে সহকর্মী সুব্রত, তার কাছে যাব, তার কাছে জানতে চাবো যে সুব্রত, আপনি জানেন যে বেশিরভাগ পর্যটকের যারা আটকা পড়েছেন বা নিখোঁজ তাদের বেশিরভাগই ভারতীয়। আচ্ছা, ভারতীয় পর্যটকরা ঠিক এই সময়ে এই নেপালের এই জায়গাতে কি করছিলেন সেই বিষয়টা জানাবেন। আরেকটি বিষয় জানাবেন যে ভারত সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে। দেখুন, ভারতীয়রা বছরের বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো সময়কে নির্ণয় করে পর্যটন বা বিভিন্ন জায়গাতে দ্রষ্টব্য ঠিক করেন না। তাদের ছুটি ছাটা এবং এই সময়ে, যে সময়টি আপনার বিশেষ করে বর্ষাকালে যদিও পাহাড় বা পার্বত্য এলাকাগুলোতে নিষিদ্ধ থাকে পর্যটকদের উপর, কিন্তু বর্ষাকালেই দেখা যায় যে ভারতীয়দের একটি বড় অংশ তারা পাহাড় পার্বত্য এলাকা এই সমস্ত জায়গাতে ঘুরতে পছন্দ করেন। এটি একটি বিষয় এবং সেটা একটা সামনের দিকে আপনি এই প্রশ্নটি অনেকটা যৌক্তিক যে কেন এই সময়টা বেছে নেওয়া হয়েছে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালা উনি যেটা বলেছেন যে 300-র উপরে ভারতীয় পর্যটক তাদের নিখোঁজ হওয়ার কথা বা জানা যাচ্ছে সরকারিভাবে, কিন্তু সেই সংখ্যাটা অনেকটা বেশি হবে বলে মনে করা হচ্ছে, কারণ তিব্বতের দিকে অনেকে আটকে রয়েছেন। সেই সংখ্যাটাও কিন্তু এখনো পর্যন্ত ক্যালকুলেট করা সম্ভব হয়নি। আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ, আপনি আমাদের নেপালে যিনি রয়েছেন তাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশি কতজন মারা গেছে ওই ঘটনায় বা এরকম নিখোঁজের কোনো ঘটনা ঘটেছে কিনা। রানা, আপনি জানেন যে প্রথমে এই ধরনের দুর্যোগের প্রথম কাজ হয় যে উদ্ধার তৎপরতা। পর্যটক সে ভারতীয় না, সে নেপালি না, সে পাকিস্তানি না আমেরিকান, সেটা নয়, তখন সবাই কিন্তু দুর্গত বা এই দুর্যোগের শিকার। প্রথমে তাদেরকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করার পরে তাদেরকে নাগরিকত্ব আইডেন্টিফাই করা হয়। এখন উদ্ধার তৎপরতা চলছে এবং উদ্ধার তৎপরতার শেষে আস্তে আস্তে করে জানা যাবে যে সেই যে এই যে প্রতিকূল দুর্ঘটনায় তারা আটকে পড়েছেন বা নিহত হয়েছেন তারা কতজন বাংলাদেশি, কতজন নেপালি, কতজন মার্কিন যুক্তরাষ্ট্রের, কতজন ভারতীয়। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত যেটি অনুমান বা আশঙ্কা করা হচ্ছে যে এই যে এখনো পর্যন্ত যে 298 জনের যে দেহ উদ্ধার করা হয়েছে এর মধ্যে হয়তো অনেকেরই হয়তো ভারতীয় হতে পারে। তো সব মিলিয়ে আশঙ্কা করা হচ্ছে, কিন্তু এখনো সরকারিভাবে তথ্যটি এখনো সামনে আসেনি। আর যেটি বলছিলেন যে ভারতের পক্ষ থেকে তাদের প্রতিক্রিয়া কি বা তাদের তৎপরতা কি, ভারত গতকাল থেকেই তাদের প্রতিক্রিয়া তৎপরতা জানিয়েছে। ইতিমধ্যেই উদ্ধার তৎপরতা চালানোর জন্য ভারত তাদের সেনাবাহিনী প্রস্তুত রেখেছে, বেসরকারিভাবে টিম পাঠানোর জন্য সীমান্ত এলাকায় মোতায়েন রাখা হয়েছে। সব মিলিয়ে ভারত নজর রাখছে। নেপাল সরকারের সঙ্গে ভারত সরকার সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে। আর সবশেষে জানিয়ে রাখি যে এই ঘটনায় কিন্তু 32 জন কলকাতা থেকে একটি বেসরকারি পর্যটন সংস্থা থেকে 32 জন গিয়েছিলেন, তাদেরও কিন্তু খোঁজ খবর এখনো পাওয়া যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে নেপালে ভয়াবহ যে বান হয়েছে, যে বানে এখনো পর্যন্ত প্রায় এত সংখ্যক নিখোঁজ, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সুব্রত, আপনাকে ধন্যবাদ। আলিশা, আমরা শুনছিলাম রানা, বিভিন্ন দেশের নাগরিকরা তো সেখানে নিখোঁজ রয়েছেন, সে সম্পর্কে কোনো তথ্য যদি আপনার কাছে থাকে। আমাদের কাছে একটা তালিকা আছে, আমরা যদি একটু এক পলকে সেই তালিকাটা দেখছি। বিশ্বের বিভিন্ন দেশে আপনি দেখেন কোন দেশের কতজন এখানে আছে। এখানে ভারত, অস্ট্রেলিয়া, বেলারুশ, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, বিভিন্ন দেশের কিন্তু আমরা দেখছি, সংখ্যাটাও দেখছি। এছাড়া আমাদের কাছে আরো কিছু তথ্য আছে। একটু বলি যে 28টি দেশের কিন্তু 1,500 মানুষ নিখোঁজ আছে এখনো। দেখেন যে হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইসরায়েল, লিথুয়ানিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, এরকম আরো বেশ কিছু দেশের সব মিলিয়ে কিন্তু 28টি দেশ টোটাল। এই সংখ্যাটা দেখেন, আরো বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রির রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, এরকম বেশ কিছু দেশের কিন্তু আমরা দেখছি। সবশেষ দেখেন যুক্তরাষ্ট্র এবং সবশেষ লাটভিয়া। টোটাল 28টি দেশের 1,500 মানুষ এখনো কিন্তু সেখানে নিখোঁজ। আলিশা, না, আপনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা দর্শকদের জানিয়ে দিতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়হানুর রানা।